রাজনীতিতে এক সময় যে মিত্র এখন সে প্রতিপক্ষ, এক সময়কার প্রতিপক্ষ বনে গেছে মিত্র হিসাবে। যার সাথে মুখ দেখাদেখি বন্ধ ছিল, এখন তারা বসতে চান একই আলোচনার টেবিলে। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতির এমন মেরুকরণ পাল্টে দিয়েছে নানা সমীকরণ। যাদেরকে নিয়ে এক সময়ের পথ চলা জোটভুক্ত সেই দলকেই পড়তে হচ্ছে বিভাজনের মুখে। আজকের পর্বে আমরা কথা বলবো জোটের বিভাজন নিয়ে। দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আজকে দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে। দেখা করে নির্বাচনের মাঠে ৩০০ জন নির্বাহী বিচারক বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার সম্পন্ন বিচারক চেয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। শুনে আসতে চাই প্রধান নির্বাচন কমিশনারের সেই বক্তব্য। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। নির্বাচনের ট্রেনে উঠে গেছে, এবার যে শুনবো বিএনপি নেতাদের বক্তব্য, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির নেতা এবং অনেকেই আজকে রাজনীতি মাঠে কথা বলেছেন, নির্বাচন নিয়ে অনেক মন্তব্য করেছেন। তাদের বক্তব্যগুলো শুনে আসতে চাই। এই যে দুর্নীতি যে লাগাম, সেই লাগামকে টেনে ধরতে কিন্তু পেরেছে প্রতিবার বিএনপি সরকার। ২০০১ থেকে ২০০৫ তার আগে কারা কি করেছিল সেটি আপনাদের সামনে উপস্থিত আছে। এবং ২০০১ থেকে ৫ বিএনপি কিভাবে দেশনেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে ধীরে 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 বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার বের করে নিয়ে এসেছিল। প্রমাণ, এটা আমাদের কথা না, এটা একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থার কথা। ২৪-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাই বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। ১৫ বছর ধরে সিন্দাবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসা একটা নিপীড়নকারী, একটা খুনি, একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে। কোন ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না ইনশাআল্লাহ। আর যাতে না পারে সেই জন্য জনগণকে সংগঠিত করার দায়িত্ব আমার, আপনার, আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয়নি। তো আপনার বিবেক নাই? আপনার কিসের জন্য আপনার ক্ষমতায় এসছেন? ম্যান্ডেট ছাড়া শেখ হাসিনা দিনের পর দিন, বছরের পর বছর আপনার একতরফা নির্বাচন করেছে, দিনের ভোট রাত্রে করেছে। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকার তারা গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে, অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করবে। এই সমস্ত প্রত্যয়গুলি সামনে রেখেই সমস্ত গণতান্ত্রিক দলগুলো আপনাদেরকে সমর্থন করেছে। কিন্তু আপনার ভেতরে যদি থাকে ভিন্ন কিছু নকশা, ভিন্ন কিছু ডিজাইন, তাহলে তো জনগণ ছেড়ে দেবে না। আজকে কথা বলেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা তার বক্তব্য শুনবো আজকের ভোটের ট্রেনে। বাংলাদেশের দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড ২০০১ থেকে ৬ তার মাথায় আবার আওয়ামী বুদ্ধিপনা চেপে বসলো। আমরা যদি একটি জাতীয় সরকার গঠন করতে পারতাম, সকল দল যদি অংশগ্রহণ থাকতো, বিপ্লবী একটি সংবিধান বানাতে পারতাম, তাহলে দুর্নীতির যে মাস্টারমাইন্ড তার পাল্লায় বর্তমান দেশ যে পরিস্থিতি আছে এটা পড়তে হতো না। জামায়াত ইসলামী মুখে মুখে বিপ্লব বলে, অন্তরে তাদের আওয়ামী প্রীতি হলো বিরাজ করে। ভোটের ট্রেনের শুরুতে আমরা জানিয়েছিলাম আজকের পর্বে আমরা কথা বলবো জোট বিভাজন নিয়ে। এই পর্বে জোট বিভাজন নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। ইরান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন আমরা জোট বিভাজন নিয়ে কথা বলবো আজকে। দীর্ঘদিন ধরে আপনি বিএনপির মিত্র ছিলেন, বিএনপি জোটের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু কি এমন হলো যে বিএনপির সঙ্গে বিভাজনের মুখে পড়তে হলো আপনাকে? ধন্যবাদ। বাংলাদেশ লেবার পার্টি বিএনপি জোটে ২০০৬ সালে আমরা প্রথম সমমনা হিসাবে বিএনপির সাথে যুক্ত হয়েছি
এরপরে আমরা 2012 সালে 18 দলীয় জোট, পরে 20 দলীয় জোট, একটা পর্যায়ে এসে জামাতকে জোট থেকে বাদ দেওয়ার জন্য বিএনপি জোট ভেঙে দেয় এবং যুগপৎ আন্দোলনের নামে আমরা বিএনপির সাথে একত্রে কাজ করেছি দীর্ঘদিন যাবৎ। তো আমাদের বারবার একটা কথা বিএনপি বলেছে যে আমরা একত্রে আন্দোলন করতে চাই এবং আন্দোলন, নির্বাচন এবং সরকার গঠন। আমরা সর্বশেষ যে 5ই আগস্ট 2024 যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে, সেই সরকারের পরেও কিন্তু আমরা একাধিকবার বিএনপির সাথে আমরা বৈঠক করেছি। সর্বশেষ তারেক রহমান আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তিনি জাতীয় সরকার গড়বেন। আমরা 31 দফা দেশ পুনর্গঠনের জন্য আমরা তৈরি করেছি রাষ্ট্র মেরামতের জন্য। তো আমরা দেখলাম যে আমাদের কাছ থেকে বিএনপি আমাদের তালিকাও চেয়ে নিয়েছে। দীর্ঘ আন্দোলন পরিক্রমায় আমাদের অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। দলীয় প্রধান হিসাবে আমি নিজে 5 বার গ্রেপ্তার হয়েছি। আমি যুবলীগের নৃশংস বর্বরোচিত হামলার সম্মুখীন হয়েছি। আমি প্রায় 1 মাসের বেশি সময় আমি হাসপাতালে থেকে তারপর সুস্থ হয়েছি। তো এই যে দীর্ঘ 20 বছরের যেই আমাদের যে অবদান, আমাদের যে আন্দোলন সংগ্রামে আমাদের যে আত্মত্যাগ, এই জুলাই অভ্যুত্থানে আমাদের 2 জন শাহাদত বরণ করেছে লেবার পার্টি ছাত্র মিশনের। আমরা দেখলাম যখন এই আসন ভাগাভাগির প্রশ্ন এসেছে তখন যেন জোটের শরিকরা অপাংতেয় হিসাবে বিএনপির কাছে উপস্থাপিত হয়েছে। আমরা দেখলাম যে আমাদের সাথে ঠিকমতো কথা বলে না, কথা বললে মনে হয় যেন একটা বিরক্তির সুর তাদের চলে আসছে। যখন তালিকা ঘোষণা করা হলো তখন আমাদের নামগুলো আমরা আর খুঁজে পেলাম না। তো আমরা আসলেই বিএনপির যে দীর্ঘদিন কাজ করার পরে মনে হলো যেন আমরা একটা তাদের কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছি। তো আমরা সেই বোঝাটাকে মুক্ত করে দিয়েছি। আমরা শুধুমাত্র এতটুকুই তাদেরকে বলতে চাই যে আমাদের এই যে দীর্ঘ 20টা বছর, আমি যখন বিএনপি জোটে অংশ নিয়েছি তখন আমার বয়স ছিল 30 বছর, আজকে আমার বয়স 50 বছর। এই যে দীর্ঘ পথ পরিক্রমায় সারা বাংলাদেশের সকল আন্দোলনে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বেগম খালেদা জিয়ার সাথে আমরা সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি। যত কর্মসূচি দিয়েছে আপনার মনে আছে, সেই যে আমাদের পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে শুরু করে বিএনপির সকল ক্রাইসিসে বেগম খালেদা জিয়াকে যখন বাড়ি থেকে উচ্ছেদ করা হয় সেই হরতালে আমি গ্রেপ্তার হয়েছিলাম। তো এরকম সকল অবদানে কিন্তু আমরা তাদের পাশে ছিলাম, কিন্তু যখন আমাদের প্রতি কিছু করার মতো সময় এসেছে তখন আর জোটকে তাদের চেনার মতো সুযোগ হয়নি। এজন্য আমরা লেবার পার্টি আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপির সাথে আর পথ চলা নয়, আমরা আমাদের মতো করে পথ চলবো। লেবার পার্টি দলগতভাবে নিবন্ধিত একটি রাজনৈতিক দল, আমাদের প্রতীক আনারস। আমরা ইতিমধ্যে 75টি আসনে আমাদের প্রার্থী ঘোষণা করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে আরো 25টি আসনে আমরা আসন ঘোষণা করব। এটা কি শুধু আপনাদের সঙ্গে হয়েছে নাকি বিএনপির যে নেতৃত্বাধীন জোটে আরো অনেকেই ছিল, তাদের মধ্যে আরো কেউ কেউ এই আপনাদের দলে ভিড়তে পারে বা এই ধরনের সমস্যার মুখোমুখি বা এই ধরনের বিভাজনের মুখোমুখি পড়েছেন? বিশেষ করে আসনের কথা যেটি আপনি বললেন, আসন আসলে আপনারা বিএনপির কাছে কত আসন চেয়েছেন? বিএনপি একেবারে কি একটি আসন দিতে রাজি হয়নি আপনাদেরকে নাকি? ব্যাপারটা আসলে দেখুন, বিএনপি আমাদের কাছে তালিকা চেয়েছে, আচ্ছা, আমরা তাদেরকে তালিকা দিয়েছি, কিন্তু এই তালিকা নিয়ে অন্তত আলোচনাটুকু তারা করার মতো তাদের প্রয়াস আমরা কিন্তু দেখিনি। আমাদের সাথে আলোচনা না করে তারা তাদের আলোচনায় প্রথমে 1 দফায় তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, পরবর্তী ধাপে তারা তালিকা ঘোষণা করেছে। ইতিমধ্যে আপনি জানেন যেই গণফোরামকে 5টি আসন দেওয়া হয়েছিল 2018 সালে, তাদেরকে একটি আসনও দেওয়া হয়নি। জেএসডিকে আসন দেওয়া হয়নি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এখন পর্যন্ত তাদেরও সুনির্দিষ্টভাবে কোনো আসনের কথা বলা হয়নি। 11 দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, তাদেরকে একটি আসন দেওয়ার কথা ছিল, তাদেরও তালিকায় নাম জোটেনি। এবং 12 দলীয় জোটে আমরা শুনেছিলাম যে 4টি আসন দেবে এবং খালিও রাখা হয়েছিল, তাদেরকে এখন একটা আসন দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে যেভাবে দল বিলুপ্ত করে তারপরে বিএনপিতে যোগদানের যেই হিড়িক শুরু হয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত। আপনি যদি আপনি দল বিলুপ্ত করে তারপর আপনার জোটে বা আপনার দলে কেন যেতে হবে? আমরা দেখলাম যে রেজা কিবরিয়া, যিনি একাধিকবার প্রশ্নবিদ্ধ কয়েকটি ঘটনার সাথে জড়িয়ে গিয়েছেন। আপনার মনে আছে যে গণফোরামের বিভক্তিটা আমরা শুনেছি যে এই রেজা কিবরিয়ার কারণে হয়েছে। তিনি 1 বছরের মাথায় গণ অধিকারেও তিনি থাকতে পারেননি,
সেই গণ অধিকারও বিভক্ত হয়েছে। সেই রেজা কিবরিয়াকে তারা দলে যেদিন যোগদান করিয়েছে ওই দিনই তাকে নমিনেশন দিয়েছে। আবার আমরা 20 বছরের যে পুরানো শরিক, যাদের বর্ণাঢ্য অবদান এই আন্দোলন সংগ্রামে, তাদের সাথে সমমনা হিসাবে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আচ্ছা, এরপরে আপনারা যদি এখন নতুন কোনো জোটে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা, নাকি আপনি যে 75 আসনের কথা বললেন এই 75 আসন নিয়ে আপনারা একা নির্বাচন করবেন, নাকি নতুন কোনো জোটের সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা চলছে? দেখুন, বাংলাদেশের রাজনীতি জোট নির্ভর রাজনীতি এবং আমাদের যেই শক্তি সামর্থ্য যথেষ্ট সীমিত, এটা আমরাও স্বীকার করি। আজকে যদি আমাদের সামর্থ্য যদি বিএনপির সমপরিমাণ বা ও কাছাকাছি হতো, তাহলে বিএনপি আমাদের সাথে জোট করার প্রয়োজন হতো। তা আমরা ছোট বা আমরা সক্রিয় এবং অপেক্ষাকৃত ছোট দল, যার কারণে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য বা ভোটের রাজনীতিতে হয়তো আমরা জোটের জন্য ইতিমধ্যে আমরা বিএনপির সাথে ছিলাম। আমরা দেশ, জাতীয় স্বার্থ, দলের স্বার্থ এবং আগামী দিনের বাংলাদেশকে সুন্দর একটি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার জন্য আমাদের সাথে আলোচনা ইতিমধ্যে একাধিক জায়গা থেকে আলোচনা চলছে। আমরা আমাদের ফোরামে আলোচনা করে তারপরে আমরা সামনের গতিবিধি আমরা নির্ধারণ করব। সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট দল বা জোট বা কারোর সঙ্গে কি আলোচনা হচ্ছে কিনা? দেখুন, আমরা ইতিমধ্যে দেখেছি যে এনসিপি এবং এবি পার্টি একটা জোট গঠন হয়েছে। তারা আমাদের সাথে কথা বলেছে, আগামী দিনেও কথা চলতে পারে। এছাড়া আরও বেশ কিছু জোট ইতিমধ্যে আপনি জানেন যে 8 দলীয় যেই ইসলামী জোট আছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করি এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, সেক্ষেত্রে তাদের সাথেও আমাদের সাথে কথাবার্তা হচ্ছে। আমরা যেখানে দল এবং জাতীয় স্বার্থকে আগামী দিনের বাংলাদেশের যে গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের জন্য, ভোটের অধিকার, মানুষের আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যেখানে গেলে আমরা আমাদের স্বার্থ সংশ্লিষ্টতার ক্ষেত্রে বা সহায়ক হবে, আমরা সেদিকেই যাওয়ার চেষ্টা করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। ইরফান ভাই, একদম বিরতিতে আমরা গিয়েছিলাম যে প্রসঙ্গটা বাকি রেখে, সেখানে আপনি বলছিলেন যে আপনাদের সঙ্গে অনেক দলের সঙ্গে অনেক জোটের সঙ্গে আলোচনা চলছে। আমরা জানি যে বাংলাদেশে এই মুহূর্তে যে জোটের সমীকরণ চলছে, বড় দাগে বা মোটা দাগে যে 3টা জোটের কথাই শোনা যাচ্ছে রাজনীতির মাঠে আলোচিত। একটি বিএনপি নেতৃত্বাধীন জোট, একটি জামাত নেতৃত্বাধীন জোট, আর একটি এনসিপি নেতৃত্বাধীন জোট। বিএনপির সঙ্গে তো এরই মধ্যে আপনাদের দূরত্ব তৈরি হয়ে গেছে, আর বাকি 2টা জোট থাকলো, একটি এনসিপি, একদম জামাত। এই দুটার মধ্যে আপনারা আসলে কাদের সঙ্গে আপনাদের ঘনিষ্ঠতা হওয়ার সম্ভব? আমি বলবো না এখন এই প্রশ্ন হয়তো আপনি উত্তর দিতেও পারবেন না যে কার সঙ্গে শেষ পর্যন্ত আপনারা গাঁটছাড় হবেন বা কার সঙ্গে জোটবদ্ধ হবেন, কিন্তু কার সঙ্গে আপনাদের যোগাযোগটা বেশি চলছে? ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে জোটের রাজনীতি দীর্ঘদিন যাবৎ চলছে, বাট আবার এর ভিতরে কিন্তু তিক্ততার ইতিহাসও কিন্তু অনেক দীর্ঘ। বিএনপি 1979 সালে যে নির্বাচনের সময়, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, তিনি তখন জাতীয়তাবাদী ফ্রন্ট প্রথম গঠন করেছিলেন এবং সেই ফ্রন্টের অন্যতম একটি শরিক দল ছিল বাংলাদেশ লেবার পার্টি এবং আমার নেতা মাওলানা আব্দুল মতিন। তৎকালীন সময় তাকে মন্ত্রিত্ব দেওয়ার অফার ছিল, তাকে বঙ্গভবন থেকে ফোনও করা হয়েছিল, কিন্তু পরে আর তার বাসাতে গাড়ি যায়নি। তিনি রেডি হয়ে বসেছিলেন, কিন্তু বিধিবাম তাকে আর নেওয়া হয়নি। এরপরে আপনি আসেন যে 1991 সালে 90-এর যেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে যখন বিএনপি নির্বাচনে গেল, তখন বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রামে ছিল, সেই রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনের প্রশ্ন আসলো, তখন এই বিএনপি তাদেরকে প্রার্থী চূড়ান্ত করবে। এখন যে অবস্থাটা এখন চলছে, তো তাদেরকে জানানো হবে, তারা তাদের সাথে কথা বলতে গেলে আজকে না 2 দিন পরে 3 দিন পরে আমরা জানাবো। এরকম করতে করতে একটা পর্যায়ে যখন এই আজকে যে মুসলিম লীগ বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাওয়ার অবস্থায়, এর কারণ কিন্তু বিএনপি। এই বিএনপি তাদেরকে যেই 88 সালেও তাদের প্রায় 4টা না 6টা আসন ছিল সংসদে, সেই মুসলিম লীগ 91 সালে নির্বাচনে যেতে পারে নাই। তো বিএনপির আবার দেখলাম 2001 সালে আমাদের নেতারা তখন 7 দলীয় জোট করছে এবং নেত্রী ছিল বেগম খালেদা জিয়া। কিন্তু নির্বাচনের আগে 7 দলকে বিলুপ্ত করে রাতের আধারে আবার 4 দলীয় জোট করা হলো। ওখান থেকে আবার 4টা দল বিলীন হয়ে গেল। তারা এই দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম বিএনপির সাথে করার পরে যখন নির্বাচনের প্রশ্ন আসছে, তখন তাদেরকে কিন্তু বিএনপি মাইনাস করে দিয়েছে। ঠিক একই কাজ কিন্তু এখন চলছে। আমি মনে করি যে আজকে বিএনপির সাথে যেই সমস্ত সমমনারা আছে, তারাও অনেকে কিন্তু ছিটকে পড়বে,
কারণ তাদেরকে এখনো বিভিন্নভাবে বিভিন্ন আশা দিয়ে তারাও এক একটা আশার পিছনে ঘুরছে মরীচিকার মতো। কারণ বিএনপি যেভাবে তাদেরকে এই প্রতারণা বলবো আমি, এটাকে প্রতিশ্রুতি ভঙ্গ বলবো। কারণ আমরা যে 18 দলীয় জোট যে করেছি, বেগম খালেদা জিয়ার স্বাক্ষর এবং সেখানে আমার স্বাক্ষর ছিল, আমাদের সেই 18 দলীয় জোট থেকে হয় মারা গেছে, না হয় বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে অনেক সময় জোট থেকে বেরিয়ে গেছে। এবং সেখানে আমরা মাত্র 2 জন মানুষ বিএনপির সাথে সর্বশেষ ছিলাম, তার ভিতরে আমি একজন, কর্নেল অলি আহমেদ একজন। আজকে কিন্তু সেই 18 দলীয় জোটের আর তেমন কেউই নেই। বাকি যারা আজকে আসেন তারা হয় 2018 সালের পরে 2023 সালে আছেন। এটাই আমরা দেখেছি যে বিএনপি যখন নমিনেশন দেয়া শুরু করেছে সমমনাদের মধ্য দিয়া, তখন তারা শেখ পরিবারের 2 জন, আমি তাদের নাম বলবো না, তাদের দিয়ে শুরু করেছে। এর মধ্য দিয়ে কিন্তু নতুন একটা প্রশ্ন এসেছে যে বিএনপি একদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছে, নতুন বাংলাদেশ গড়ার কথা বলছে, আওয়ামী দুঃশাসন দুর্বৃত্তায়নের কথা বলছে, এই ফ্যাসিস্টদেরই কিন্তু যারা আত্মীয় স্বজন, শেখ পরিবারের আত্মীয় স্বজন, তাদেরকে কিন্তু এই প্রথমেই তারা নমিনেশন দেওয়া শুরু করেছে। তা আমরা মনে করি যে এখন যে জোটের যেই সমীকরণ চলছে, এই সমীকরণ আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। আমাদের তফসিল ঘোষণা হওয়ার পরে আমাদের সামনে আরও আমরা ভালোভাবে দেখতে পাবো যে রাজনৈতিক দলগুলো তারা কে কোন জোটে আরও শক্তিশালী হওয়ার জন্য কাজ করে। আমাদের আপনি যে কথাটা বললেন যে আজকে আমরা দেখলাম যে জুলাই সনদ নিয়ে আমরা যখন জাতীয় ঐক্যমত্য কমিশনে কাজ করেছি, আমি জুলাই ঐক্যমত্য কমিশনের অন্যতম একটা ঐক্যমত্য কমিশনের প্রসঙ্গে আমি আসবো ইরান ভাই, আমরা বিরতির পর্বে সেই পর্বেও আমরা সেই কথাটি রাখবো, যেহেতু ঐক্যমত্য কমিশনে এই ধরনের কথা শোনা গেছে যে অনেক দল আসলে একটিমাত্র আসনের জন্য হয়তো বিএনপি যেভাবে সংস্কার চেয়েছে সেভাবেই তারা মতামত দিয়েছে, এরকম কথা নানা দল থেকে অভিযোগ করা হয়েছে। বিশেষ করে এনসিপির কয়েকজন নেতা আমার এই শোতে এসে তারা এই কথাগুলো বলেছে। আমি সেই বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো আমাদের এই পর্বের বিরতির পর্বে। এই পর্বে আমি শুধু আপনার কাছে এটা জানতে চাচ্ছি, আপনি যে ইতিহাসটা বললেন, নানা ধরনের আপনি প্রতারণার অভিযোগ তুলেছেন, যে এই ইতিহাস যখন আপনাদের সামনে ছিল তাহলে কেন আপনারা এতদিন একসাথে পথ চলে এলেন? আমরা তো পথ চলে এসেছি, আমরা একটা প্রত্যাশায় ছিল যে আমাদের গণতন্ত্র যখন ফিরে আসবে, ভোটের অধিকার যখন প্রতিষ্ঠার পথ সুগম হবে, তখন আমাদের সাথে বিএনপির বোঝাপড়া, বিএনপি আমাদেরকে কিছু দেওয়া, আমাদেরকে অনেক সাংবাদিকরা আমাদেরকে প্রশ্ন করতো, অনেক সাক্ষাৎকারের সময় বলতো যে বিএনপির থেকে আপনারা কোনোভাবে বঞ্চিত কিনা, আপনারা কোনোভাবে বিএনপির বিরুদ্ধে বিক্ষুব্ধ কিনা। আমরা বলেছি যে বিএনপির তো আমাদের দেওয়ার মতো কোনো সুযোগ আসেনি। বিএনপির তো দেওয়ার একটা রাজনৈতিক দলের সাথে যে আন্দোলন, নির্বাচন এবং সরকার গঠন, এই যে প্রশ্নটা আসে, এটা কখন আসবে? আন্দোলনের শেষে তো আপনার নির্বাচনের প্রশ্ন আসবে। তো আমরা তো বিএনপির সাথে এই যে দীর্ঘ 17 বছরের যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা নির্বাচনের মাত্র আসছি, এই মাত্র 17 বছরের এই দীর্ঘ পথ চলায় যেই সমস্ত সাথীরা ছিল তাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গের যে আমরা অভিযোগটা করছি, এটা তো এখন, এটা তো আমাদেরকে আগে বিএনপি যদি আমাদেরকে এই 5 তারিখের পরেও বলতো যে আমরা আপনাদের সাথে নির্বাচনে আপনাদেরকে আমরা নিব না, বা আপনাদের সাথে আমরা নির্বাচন করব না, আমরা আন্দোলন করেছি, তাহলে আমরা আমাদের পথ দেখতাম। কিন্তু আজকে আমাদের এমন একটা সময় নিয়ে আসছে, হয়তো আরও যদি 1 মাস পরে বলতো বা আরও 15 দিন পরে বলতো, আমাদের যাওয়ার জায়গা ছিল না। তো আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা করেছে, আমরা এখান থেকে আমরা উত্তরণ ঘটানোর জন্য চেষ্টা করছি। আমরা আমাদের আজকে আনারস মার্কায় নির্বাচনের জন্য আমরা আমাদের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগটা পেয়েছি। এজন্য আমরা বলবো যে অন্তত বিএনপিকে একটা কাজ করতে হবে, যে আগামী দিনে তারা শরিকদের সাথে যেন এমন কোনো আচরণ না করেন। কারণ এরা কিন্তু একটা ঐতিহ্যভাবে একটা বিএনপির যেই, আমি আপনাকে বললাম যে 79-র কথা বললাম, 91-র কথা বললাম, 2001 সালের কথা বললাম, আবার ঠিক একই কাজটা 2025 সালে আসে কিন্তু বিএনপি কাজটা করেছে। সেক্ষেত্রে এই যে শরিকদেরকে সুযোগ দিতে না পারা, এটি কেন? এটি কি আসলে আসন ভাগাভাগির খেলা, নাকি বিএনপির প্রত্যেক আসনেই বিএনপির একাধিক নেতা প্রত্যাশী রয়েছেন, এই ধরনের চাপে পড়ে বিএনপি আপনাদেরকে আসন দিতে পারে? দেখুন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব এবং ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলেছেন যে আমাদের জোটের শরিক যারা, তারা ভোট যুদ্ধে তারা সফল হবেন না, তারা এই তারপর প্রতীকের কথা বলেছে। আমি যদি তাদের কাছে পাল্টা প্রশ্ন করি যে 272টি আসনে তো আপনারা প্রার্থী দিয়েছেন, সেখান থেকে আপনাদের কতজন পাশ করবে? আপনারা আজকে যেখানে আপনি শরিকদের জন্য 25টি বা 30টি আসন আপনারা রাখতে পারলেন না, তার মানে এই 30টায় যদি আমরা যদি ফলাফল যদি আমাদের খারাপও হতো, তাহলে তাদের তো 270টা ছিল, তো সংখ্যাগরিষ্ঠ তো তাদের আছে। তার মানে তারা তো নিজেদের যে অবস্থা,
আজকে যে 272টা আসন যে তারা ঘোষণা করেছে এর ভিতরে তারা কতটা আসবে এটা আমাদের তাদের কাছে প্রত্যাশা। তো যার কারণে আমাদেরকে নিয়ে আমাদের বিরুদ্ধে তাদের যে ব্লেমটা এটা একটা অহেতুক। আপনি দেখেছেন যে জামাত ইসলামী ইতিমধ্যে তাদের যারা সমমনা শক্তি আছে, আমি একটা পার্টির কথা বলবো, ডেভেলপমেন্ট পার্টি। এই ডেভেলপমেন্ট পার্টি তাদের 8টা দলের একটা দল। রিয়ান ভাই, বিরতির আগের পর্বে আমরা ঐকমত্য কমিশন নিয়ে একটা আলোচনা সূত্রপাত হয়েছিল, সেই প্রসঙ্গে একটু প্রশ্ন করতে চাই যে কথা হচ্ছিল বা এই ধরনের অভিযোগ আসছিল যে জাতীয় ঐকমত্য কমিশনে জোটভুক্ত দলগুলো তাদের প্রধান দলের বিরুদ্ধে যায়নি শুধুমাত্র আসনের আশায়। আপনাদের ক্ষেত্রেও কি তাই হয়েছে নাকি? ধন্যবাদ। আমি আপনার আগে বলেছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বা বিএনপির পক্ষ থেকে তারা বলা হয় বা তারা বলেন যে জোটের শরিকরা নির্বাচিত হয়ে আসতে পারবেন না এবং তারা যদি অন্য প্রতীকে নির্বাচন করে তাহলে তারা কৃতকার্য হবে না, তাদের নিয়ে অনেক সংশয় থাকবে। আমি এজন্য বলতেছিলাম যে জামাত ইসলামী যেই 8টি দল নিয়ে জোট করেছে আপনারা দেখেছেন যে তাদের কিন্তু মার্কাগুলো কিন্তু একবারে পিকুলিয়ার কিছু মার্কা আছে। আপনি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মার্কা হচ্ছে গিয়া ফুলকপি মার্কা। জামাত কিন্তু তাদেরকে নিয়ে ফুলকপি মার্কা নিয়ে কিন্তু নির্বাচনে বিএনপির মুখোমুখি হওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। অন্যদিকে লেবার পার্টির মার্কা হচ্ছে আনারস। বাংলাদেশের অন্যতম প্রমিনেন্ট একটা মার্কা হচ্ছে আনারস। এই আনারস মার্কা নিয়ে কিন্তু বিএনপি আমাদেরকে প্রার্থী করার মতো সাহস তারা দেখাতে পারেনি। তা আমরা মনে করি যে মূলত আমাদের প্রতীক কোনো সমস্যা না, আমাদেরকে প্রার্থী করা কোনো সমস্যা ছিল না। মূলত তাদের যেই দলের ভিতরে যেই প্রার্থিতার জন্য যেই প্রতিযোগিতা বা তাদের যেই প্রার্থীর যেই মহা সমারোহ, এজন্য তাদেরকে পুনর্বাসনের জন্যই জোটকে তারা বেমালুম ভুলে গিয়েছে, জোটের সাথে তারা বৈরী আচরণ করেছে। আপনি যে ঐকমত্য কমিশনের কথা বলেছেন, দেখুন ঐকমত্য কমিশনে প্রথম 2 দিন আমি লেবার পার্টির চেয়ারম্যান হিসাবেই আমি ভূমিকা রাখছিলাম এবং একটা পর্যায়ে কিন্তু সালাউদ্দিন ভাই আমাকে বলেছিলেন যে লেবার পার্টির দড়ি ছিঁড়ে যায়, মানে আমি তাদের সুরের বাইরে গিয়ে কথা বলেছি, আমি এনসিসির পক্ষে কথা বলেছি এবং আমাদের যেই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সত্যিকারের সংস্কারের জন্য যেই কাজগুলো করা দরকার বলে লেবার পার্টির মনে করে এই জায়গাগুলোতে কিন্তু আমরা কাজ করার জন্য বা কথা বলার চেষ্টা করেছি। ঐকমত্য কমিশনের সাথে আমরা এগুলো কথা বলেছি, কিন্তু আমাদেরকে গুলশান অফিসে ডাকা হলো, গুলশান অফিসে ডেকে আমাদেরকে বলা হলো যে আমরা যারা সমমনা দল আছি বিএনপির সাথে আমরা সবাই এক সুরে কথা বলতে চাই, আমরা একইভাবে আমরা ভূমিকা রাখতে চাই। তো আপনি একটা জিনিস তো বাস্তবতা যে আমি যতদিন বিএনপির সাথে ছিলাম আমি ততদিন কিন্তু বিএনপির কোনো কর্মকাণ্ড নিয়ে ওভাবে কথা বলিনি, কারণ আমি কিন্তু জোটের নর্মসগুলোকে আমি ফলো করেছি এবং আমি বিএনপি যেভাবে বলেছে বা বিএনপি যেভাবে চেয়েছে ওভাবে আমরা কথা বলেছি। আপনি যে অভিযোগটা করেছেন যে শুধু আসনের খাতিরে, বিষয়টা এরকম নয়। দেখুন শুধুমাত্র আসন কিন্তু বিষয়টা না, বিষয়টা হচ্ছে মর্যাদার প্রশ্ন। আমরা তো 20 বছর আমাদের 20 বছরের সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে নিয়ে আমাদের সমস্ত কর্মকাণ্ডের শেষে এটা তো একটা আসনের বিষয় নয়, এটা তো একাধিক বিষয় হতে পারে। ইরফান ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আলোচনার। শেষ একটি প্রশ্ন করে আমরা শেষ করে দিতে চাই, সেটি হচ্ছে বেগম জিয়া অসুস্থ আছেন, তিনি যদি একেবারে সুস্থ সবল অবস্থায় থাকতেন তাহলে এই যে আপনাদের সঙ্গে এখন বিভাজনের জায়গাটি তৈরি হয়েছে এটি কি একই রকম থাকতো নাকি ভিন্ন পরিস্থিতি হতে পারে? আমাদের একটা আশঙ্কা যে আজকে যদি বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, আমাদের সমস্ত দলগুলো দল মত পথ নির্বিশেষে বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নাই যে দলগুলো বিএনপির সাথে সখ্যতা নেই, তারাও কিন্তু সেখানে গিয়েছে, তারাও কিন্তু তাদের সুস্থতা কামনা করেছে। এবং আজকে যে দলের জোটের ভিতরে যেই বিভাজন, আমাদের যেই মনোনয়নের ক্ষেত্রে যেই জটিলতা হয়েছে বা আমরা যে আজকে তাদেরকে থেকে সরে গিয়েছি, আমার বিশ্বাস যে বেগম খালেদা জিয়া অন্তত ভালো উদ্যোগ নিত এবং আমাদের সবাইকে নিয়ে পথ চলার চিন্তা করত। আমরা আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই, আমাদের একেবারেই সময় শেষ হয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।